চায়নাকে বিশ্বাস করে সব থেকে বড় ভুলটা করেছে পাকিস্তান। বিভিন্ন ইন্টেল রিপোর্টে দেখা গেছে ভারতবর্ষ এই অপারেশনে ব্রহ্মোস মিসাইলের ব্যবহার করেছে এবং বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটিকে পাকিস্তানে খতম করেছে এবং যার মূলে রয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা। পাকিস্তানের মিডিয়ায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কিভাবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ হলো। এমনকি প্রশ্ন উঠেছে, সত্যি কি ভারতবর্ষর এই বিভিন্ন মিসাইল তাদের র্যাডারে ধরা পড়েনি? ব্যর্থতাটা কার? কোথায় ছিলেন সেনাপ্রধান? কেন পাকিস্তান এত বড় একটা ডিফেন্সিভ ফেইলিয়ারকে ফেস করলো? পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির যেভাবে বড় বড় কথা বলেন, কার্যকারিতার দিক থেকে কেন তিনি শূন্য পেয়েছেন? একাধিক প্রশ্নে রীতিমতো জর্জরিত পাকিস্তান সেনা, পাকিস্তান সরকার। সব থেকে ইন্টারেস্টিংলি যে বিষয়টি উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনী চায়নার 90% অস্ত্র ইকুইপমেন্ট ব্যবহার করে। তার মধ্যে উল্লেখযোগ্য তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে দিয়েছে চায়না। বরাবর এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে। আপনারা জানেন ভারতবর্ষ আকাশ ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং S-400 রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যা ভারতবর্ষ পুতিনের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্কের জন্য কিন্তু পেয়েছে। চায়না পাকিস্তানকে পাল্টা ভারতের বিরোধিতা করার জন্য তাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো HQ-16, HQ-9 এবং LY-80। এই 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে পাকিস্তান ব্যবহার করে এবং বলা হয় এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম নাকি চাইনিজ মেকানিজমে তৈরি পৃথিবীর অন্যতম এয়ার ডিফেন্স সিস্টেম। আর এখন প্রশ্ন উঠছে, এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও কেন ভারতের ব্রহ্মোস মিসাইলকে ট্র্যাক করা গেল না? কেন র্যাডারে ধরা পড়লো না? তাহলে কি চায়না পাকিস্তানের সঙ্গে ধোঁকাবাজি করলো? একাধিক জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী। তবে এই সরকার বা এই সেনাবাহিনী হলো নিঃসন্দেহে নির্লজ্জ একটি সরকার। পরবর্তীকালে পাকিস্তান থেকে কিছু ভিডিও ফুটেজ আসে, আমি সেই ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখুন যেভাবে জঙ্গিদেরকে রাজকীয় সংবর্ধনায় শেষকৃত্য পালন করছে পাকিস্তান সরকার। সরকার নয়, পাশে সেনা কর্তারা দাঁড়িয়ে আছে। সেনাবাহিনীর একাধিক কর্তারা এই জঙ্গিগুলো যেভাবে মারা গেছে তাদের পাশে দাঁড়িয়ে রীতিমতো শেষকৃত্য পালন করছে এবং এদেরকে প্রশ্রয় দিয়েছে। এই ফুটেজ আন্তর্জাতিক স্তরে ইমিডিয়েটলি ভারতবর্ষের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া উচিত এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়া উচিত আসলে সন্ত্রাসবাদের আসল প্রশ্রয় বা মদতদাতা কে, কোন রাষ্ট্র। একটি ফুটেজে আবার দেখা যাচ্ছে আজার মাসুদ বা মাসুদ আজার, এই মাসুদ আজারের যে ভাই রাউফ, এই রাউফের মৃতদেহের সামনে দাঁড়িয়ে পাকিস্তান সেনাকর্তারা কোরআনের বিভিন্ন শ্লোক উদ্ধৃত করছেন এবং তাকে শেষকৃত্যে রাজকীয় সংবর্ধনায় বিদায় জানানো হচ্ছে। এই ফুটেজ দেখুন, তারপর আপনারা বুঝতে পারবেন ভারত ঠিক টার্গেট করে আসল জায়গায় মোক্ষম ঘাটা মেরেছেন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد। দেখলেন, পরিষ্কার দেখা যাচ্ছে এই রকম যারা মৃত হয়েছেন, মারা গেছেন, ভারতের এই মিসাইল অ্যাটাকে সম্পূর্ণভাবে শেষ হয়েছেন, তাদের পাশে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে। তাহলে কি এই ব্রহ্মাস্ত্র মিসাইল সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ সদস্যের উপরে পড়লো? প্রশ্ন কিন্তু উঠবে। পাকিস্তান সরকার ঠিক কি গোপন করছেন? আন্তর্জাতিক স্তরে তাদেরকে বলতে হবে কাদেরকে এরা সংবর্ধিত করছেন, কাদেরকে এরা শহীদ বলে রীতিমতো উৎসব পালন করছেন। আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম মাসুদ আজারের একটি কোট, যেখানে তিনি বলেছিলেন
10 members of my family were blessed with happiness together tonight. অর্থাৎ তিনি বলছেন এটি তার আনন্দের মুহূর্ত, কারণ 10 জন শহীদ হয়েছে ভারতের সঙ্গে লড়তে গিয়ে। কেউ লড়তে চায়নি, কেউ লড়তে পারেওনি। ভারতের একটা মিসাইলে সম্পূর্ণ একটি পরিবার, আন্তর্জাতিক টেরোরিস্ট হিসাবে অ্যাক্লেমড একটি পরিবার সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, যারা শেষ হয়ে গেছে তাদেরকে রাজকীয় সংবর্ধনায় বিদায় জানাচ্ছে পাকিস্তান সেনারা। আমার মনে হয় আন্তর্জাতিক স্তরের কড়া একটি বিবৃতি এই মুহূর্তে দেওয়া উচিত, তাহলেই পাকিস্তান যেভাবে জঙ্গিদের মদদ দেয়, ভারতের এই দাবিটা আন্তর্জাতিক স্তরে ফের একবার প্রতিষ্ঠিত করা সম্ভব। পাশাপাশি পাকিস্তান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাকিস্তান আর্মিকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এতক্ষণ সেই সকল পাকিস্তানের সেনারা হাতগুলোকে বন্দি করে রেখে দিয়েছিলেন, এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদেরকে ফ্রি হ্যান্ড দিলেন, এবার হয়তো কিছু যুদ্ধ করার চেষ্টা ভারতের সঙ্গে করার চেষ্টা করবেন। অবস্থাটা বুঝুন, শেষ এক সপ্তাহে প্রায় 25,000 সেনাবাহিনী সদস্য পাকিস্তান ফোর্স ছেড়ে চলে গেছেন। বালুচিস্তান কালকে একটি ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে। স্পট ডেড 10 জন, আজকে সীমান্তে 10 জন শেষ। বাকি রইল যারা, তারা এখন ভারতের সঙ্গে যুদ্ধ না করে রেজিগনেশন দিতে শুরু করে দিয়েছেন। রেজিগনেশন যেন আটকানো যায়, সেনাপ্রধান ইমিডিয়েট আকারে একটি স্টেটমেন্ট জারি করেছেন, যেখানে বলা হয়েছে এই মুহূর্তে যদি কেউ চাকরি ছেড়ে যায়, সেনাবাহিনী চাকরি ছেড়ে যায়, তাদের বিপক্ষেও রাষ্ট্রদ্রোহে মামলা দেওয়া হবে। অর্থাৎ প্রবল চাপে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনির। আর চাপ তো বাড়বে আরো, যেভাবে জঙ্গিদের বিদায় সংবর্ধনা জানাচ্ছে এই সেনাপ্রধানের সেনারা, এতে কিন্তু ভারত পাল্টা অ্যাকশন কিন্তু নেবেই। এবং পাকিস্তান যেভাবে পাল্টা অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, ভারতবর্ষ কিন্তু অপারেশন সিন্দুর পার্ট 2 মনে হচ্ছে কোনো না কোনো সময় আবার চালু করবে, আবার শুরু করবে। পাকিস্তান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বিবৃতি এসছে। তিনি বলেছেন, জাতিসংঘের সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ তারা প্রতিরোধ করবে, তারা নাকি কোট আনকোট প্রতিশোধ নেবে, কারণ নিরীহ পাকিস্তানিদের হত্যা করা হয়েছে। ভাই, মাসুদ আজহার নিরীহ, মাসুদ আজহারের পরিবার নিরীহ, যারা পাকিস্তানে বসে আজমল কাসাবকে আমাদের দেশে পাঠিয়ে নৃশংসভাবে 26/11 মুম্বাই অ্যাটাক তৈরি করেছে, তারা নিরীহ? আমি সত্যি জানি না। তারা বলেছিল সাজেদ মির তাদের দেশেই নেই, তারা মৃত। পরবর্তীকালে দেখা যায় সাজেদ মির কোথা থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে। কিভাবে এদেরকে মৃত বলছে পাকিস্তান, কিভাবে দিনের পর দিন এদেরকে সেফগার্ড করেছে, সেটাই এখন বড় প্রশ্ন। আর এখন জাতিসংঘের 51 রেজলিউশন নাম্বার 51 কে তারা রিসাইট করছে এবং বলছে আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষা তো ভারত করেছে। ভারত যদি পাল্টা আত্মরক্ষা শুরু করে, তাহলে কি আপনারা পালিয়ে বাঁচবেন? বাঁচবেন না। যদিও আপনাদের হয়ে দালালি করার জন্য আরেকজন মার্কেটে নেমে গেছেন, মোহাম্মদ ইউনেস। আমি জানতাম, বরাবর বলেছি পাকিস্তানের দালাল। আমার মনে হয় অপারেশন সিন্দুরের মতো এবার কোনো না কোনো ছোটখাটো একটা অপারেশন, কুচকে একটা অপারেশন মোহাম্মদ ইউনেসের উপরেও করা উচিত। তারা এখন চাইছেন ভারত এবং পাকিস্তান যেন যুদ্ধ না করে। হঠাৎ করে এতদিন যুদ্ধ উস্কে দিয়ে, 7 সিস্টার্সকে দিয়ে হুমকি হুঁশিয়ারি দিয়ে, কোথাও কবে কোথায় আমরা শিলিগুড়ি করিডরকে কি মিসাইল ফিসাইল দিয়ে দেওয়ার হুমকি দিয়ে, এখন তারা বলছেন আমরা চাইছি যুদ্ধ যেন না করা হয়, দুপক্ষর যেন আলাপ আলোচনা করে বিষয়টা যেন মীমাংসিত করা হয়। সমস্যাটা কি জানেন? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ডিপ্লোম্যাসি কিচ্ছু বোঝেন না। কালকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে, ভারত অলরেডি জানতে পেরে গেছে সকল জিনিস। এমনকি ভারত জানতে পেরে গেছে লুকিয়ে লুকিয়ে পাকিস্তানের হাই কমিশনার ভারতের সঙ্গে মিটিং করতে চেয়েছে, যার কারণ যদি যুদ্ধ হয় বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইবে পাকিস্তান। ভারত জানে সব। আজকে ভারতবর্ষের এই রকম অবস্থার পর, এই রকম প্রতিশোধের পর বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি এসছে। সেখানে তারা বলেছে, সেখানকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ যথেষ্ট গভীর উদ্বেগ প্রকাশ করছে। উভয় দেশকে বাংলাদেশ অনুরোধ করছে যেন তারা শান্ত থাকে, ধৈর্য প্রদর্শন করে এবং পরিস্থিতি আরো অবনতি হতে পারে এমন পদক্ষেপ থেকে যেন বিরত থাকে। বাংলাদেশ আশা করছে আঞ্চলিক শান্তি, উন্নতি এবং স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে এই উত্তেজনার অবসান হবে। শুধু বাংলাদেশ আশা করে না, সন্ত্রাসবাদের শেষ হবে, কারণ বাংলাদেশ নিজেই সন্ত্রাসবাদের মদতদাতা। বাংলাদেশ জেল থেকে ছেড়ে দিয়েছে আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে,
যিনি জেল থেকে বেরিয়েই একের পর এক হুমকি হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে লক্ষ্য করে। বাংলাদেশ জেল থেকে ছেড়ে দিয়েছে একের পর এক জঙ্গি নেতাকে, যিনি দিনের পর দিন চিকেন স্নেককে আলাদা করার হুমকি দিয়েছিলেন। শিলিগুড়ি করিডরকে ভেঙে চীনের সঙ্গে যোগদান করার জন্য সুপারিশ করেছিলেন, সুপারিশ করবেন, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। বাংলাদেশ শুধু বিরোধিতা করে না, এটার জন্য যখন তাদের দেশের প্রাক্তন সেনাপ্রধান পরিষ্কার বলেন এইটাই হাই টাইম চীনকে কাছে নিয়ে, চীনকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার্সকে নিজেদের দখলে নিয়ে যায়। কিন্তু বাংলাদেশ বিরোধিতা করছে কোনো যুদ্ধের। বাংলাদেশ নাকি শান্তি চায়। জেল থেকে আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গিকে ছেড়ে আপনারা শান্তি চাইছেন, এই দ্বিচারিতা ভারত কিন্তু সহ্য করবে না। যেভাবে আপনাদের বাবা পাকিস্তানকে অপারেশন সিন্দুর পরিয়ে দেওয়া হয়েছে, ঠিক তার থেকেও চরমতম শাস্তি অপেক্ষা করছে আপনাদের জন্য। অপেক্ষা করুন, দেশটার নাম ভারত। রাফায়েলের থেকেও বড় শক্তিশালী মিসাইল ব্রহ্মাস্ত্র অপেক্ষা করছে আপনাদের জন্য। সময় সবকিছু জবাব দেবে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা।